এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। প্রবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। 8 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য ব্যাক। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলং স্টেশন চিফ ছিল? কথা বললে না এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কার কোথায় টিকিট বাঁধা আছে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাস্তায় দাঁড়িয়ে গেলাম সেটা হবে। প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। হঠাৎ করেই যেন এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প আঘাত হানল দেশের নীতি নির্ধারণী মহলে। যাকে ভাবা হচ্ছিল সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে আইনমন্ত্রী, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীর ভাষায় ক্যামেরার সামনে বড় বড় বক্তব্য দিতেন, সেই প্রবল প্রতাপশালী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ দর্শক, 5 আগস্টের পর থেকে যার দাপট দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন দলের ভেতর তারেক রহমানের পরই তিনি সবচেয়ে ক্ষমতাবান, সেই সালাউদ্দিন আহমেদের ডানা এক ঝটকায় ছেঁটে দিলেন খোদ তারেক রহমান। তার জায়গায় স্বরাষ্ট্রের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত চেয়ারে বসানো হলো সাবেক পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। কিন্তু কেন এই অভাবনীয় পতন? কেন সালাউদ্দিন আহমেদকে এত বড় দায়িত্ব থেকে সরিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হলো? কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিকের ফাঁস করা কোনো অন্ধকার অতীতের পেছনে কাজ করছে? ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার যে বিস্ফোরক অভিযোগ সালাউদ্দিনের বিরুদ্ধে উঠেছে, তার ভেতরের আসল সত্যটা কি? তারেক রহমানের সেই মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিন আহমেদের এই লজ্জাজনক বিদায়ের পেছনের সমস্ত অজানা সমীকরণ জানতে পুরো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বাগতম আপনাদের বাংলা ভাইরাল 24-এ দেশ ও রাজনীতির ভেতরের সব খবর সবার আগে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ঘটনার সূত্রপাত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই। আপনারা জানেন, মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর স্বাভাবিকভাবেই সেই মন্ত্রণালয়টি ফাঁকা হয়ে যায়। রাজনৈতিক মহলে তখন গুঞ্জন চলছিল, কে আসছেন LGRDর মতো বিশাল বাজেটের জনসম্পৃক্ত মন্ত্রণালয়ে। কিন্তু ঠিক সেই সুযোগটিকেই অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। কাগজে কলমে দেখলে মনে হবে এটি একটি সাধারণ মন্ত্রিসভা পুনর্বণ্টন বা রুটিন রদবদল। কিন্তু রাজনীতির অন্দর মহলের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন এটি কোনো সাধারণ পদ বদল নয়, এটি আসলে সালাউদ্দিন আহমেদের গত কয়েক মাসের ধারাবাহিক ব্যর্থতার এক চরম প্রশাসনিক শাস্তি। শূন্য হওয়া LGRD মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে ঠেলে দিয়ে রাষ্ট্রের স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং দায়িত্ব তুলে দেওয়া হলো শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এমন কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য হলেন তারেক রহমান? ইতিহাস ঘাঁটলে দেখা যায় 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া পেরিয়ে সরকার কাঠামো দাঁড়ায়, তখন থেকেই সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে দলের ভেতরে তীব্র চাপা অসন্তোষ ছিল। দলের দুঃসময়ে মাঠে থাকা রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো ত্যাগী ও বর্ষিয়ান নেতারা যখন নীতি নির্ধারণী মূল দায়িত্ব থেকে অনেকটাই দূরে, তখন দীর্ঘ বছর ভারতের শিলংয়ে নির্বাসনে থাকা সালাউদ্দিন আহমেদকে কেন এমন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো তা নিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যেও নানা প্রশ্ন ছিল। তবুও শীর্ষ নেতৃত্ব এবং সাধারণ মানুষ ভেবেছিল হয়তো তিনি কাজের মাধ্যমে এই পদের মর্যাদা রক্ষা করবেন। কিন্তু বিগত 6 মাসে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে কি উপহার দিলেন জাতিকে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো ঘটেইনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা দিন দিন চরম আকার ধারণ করেছে। দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিন আহমেদ বারবার লম্বা চওড়া ভাষণ দিয়েছেন। মার্চ থেকে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের তালিকা করতে। মে মাসে শুরু হলো দেশব্যাপী বিশেষ অভিযান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চিহ্নিত চাঁদাবাজের তালিকায়ও প্রকাশ করল।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় গলায় বলা হলো চাঁদাবাজি যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা কি ছিল? কয়েক মাস যেতে না যেতেই সরকারকে যখন আবারও নতুন করে চাঁদাবাজ বিরোধী অল আউট অভিযানের ডাক দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সালাউদ্দিন আহমেদের আগের অভিযানগুলো কি তবে স্রেফ লোক দেখানো নাটক ছিল? সাধারণ মানুষ লম্বা পরিসংখ্যান বা রাজনৈতিক বুলি শুনতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে। ব্যবসায়ীরা চান চাঁদাবাজ ও মাস্তানদের ভয় ছাড়া ব্যবসা পরিচালনা করতে। কিন্তু সালাউদ্দিনের সময় দেখা গেল দলীয় নাম ভাঙিয়ে একদল সুবিধাভোগী সন্ত্রাসী গোটা দেশে দখলদারি আর সিন্ডিকেটের রাজত্ব কায়েম করলো। আর মন্ত্রণালয় থেকে আসতো কেবলই শুকনো বচন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুলিশ প্রশাসনের ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ সালাউদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করতে পারেননি। কোনো হত্যাকাণ্ড ঘটার পর খুনি ধরার চেয়ে হত্যাকাণ্ড যাতে না ঘটে সেই পরিবেশ নিশ্চিত করাই একজন স্বরাষ্ট্রমন্ত্রীর আসল পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই সালাউদ্দিন আহমেদ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান বারংবার একটি কথাই কঠোরভাবে স্মরণ করিয়ে দিয়েছিলেন, সকল মন্ত্রী, এমপি এবং দলীয় পদধারীদের কাজের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। কে কেমন কাজ করছেন, জনগণের কতটা উপকারে আসছেন, তার প্রতিটি রিপোর্ট সরাসরি তার দপ্তরে জমা হচ্ছে। সালাউদ্দিনের এই নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা তারেক রহমানের নজর এড়ায়নি। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, দলে ব্যক্তি যতই বড় হোক কেউ অপরিহার্য নয়। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে চেয়ার ছাড়তেই হবে। সালাউদ্দিনকে স্বরাষ্ট্রের মতো হট সিট থেকে সরিয়ে দিয়ে পুরো রাজনৈতিক মহলে এবং মন্ত্রিসভায় একটি চরম সতর্ক বার্তা দিয়ে দিলেন তারেক রহমান। তিনি প্রমাণ করলেন, দায়িত্ব অবহেলা করলে কোনো প্রভাবশালী বলয় কাউকে রক্ষা করতে পারবে না। সালাউদ্দিন আহমেদের এই অভ্যন্তরীণ ব্যর্থতার মাঝেই যেন গোদের ওপর বিস্ফোরণ হয়ে আসলো ভারতের প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিকের এক চরম বিস্ফোরক বক্তব্য। সুবীর ভৌমিকের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরো রাজনৈতিক অঙ্গন স্তম্ভিত হয়ে পড়ে। ভিডিওতে সুবীর ভৌমিক সরাসরি সালাউদ্দিন আহমেদকে আক্রমণ করে বলেন, এত ভয় কেন সালাউদ্দিন সাহেব? আজ ক্যামেরার সামনে বসে বড় বড় কথা বলছেন, ভারত বিরোধী গরম ভাষণ দিচ্ছেন, আমার নাম নিয়ে হইচই করছেন, কিন্তু আপনি কি ভুলে গেছেন টানা 7 বছর আপনি ভারতে কিভাবে সময় কাটিয়েছিলেন? এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা আমার নাম করে হইচই করেছে আমি শুনেছি। প্রবীণ ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। 8 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য ব্যাক। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালুরের পায়ে ধরো নাই যে শিলংয়ে স্টেশন চিফ ছিল? কথা বললে না এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার পাক কোথায় টিকিট বাঁধা আছে। দর্শক, সুবীর ভৌমিকের এই অভিযোগ দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক প্রশ্ন তুলে দিয়েছে। যে ব্যক্তি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বরাষ্ট্রের মতো স্পর্শকাতর মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, তার অতীত নিয়ে যদি প্রতিবেশী দেশের গোয়েন্দাদের সাথে এমন নতজানুর যোগাযোগের অভিযোগ ওঠে, তবে তা শুধু তার একার জন্য নয়, রাষ্ট্রের মর্যাদার জন্য চরম লজ্জাজনক। একদিকে মাঠের প্রশাসনিক ব্যর্থতা, অন্যদিকে বিদেশের মাটিতে অতীতের এমন বিতর্কিত অধ্যায়। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই বিতর্কিত হয়ে পড়েছিল যে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো ছাড়া তারেক রহমানের সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। সালাউদ্দিন আহমেদ তো ব্যর্থ হয়ে বিদায় নিলেন, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শহীদউদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন এই জটিল পরিস্থিতির সামাল দিতে? দর্শক, সালাউদ্দিন আহমেদের এই বিদায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নাটকীয় পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? তারেক রহমানের এই কঠিন সিদ্ধান্ত কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে? সুবীর ভৌমিকের দাবি নিয়েই বা আপনার মূল্যায়ন কি? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁক বদল এবং পেছনের আসল সত্য জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভাইরাল 24-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।